আসেন নাই। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আড়াইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। দর্শক জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আমরা একটি বিষয়কে তুলে ধরে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার চেষ্টা করি। সেই বিষয়টিকে ঘিরে ইতিবাচক নেতিবাচক কী ধরনের পরম্পরা আসতে পারে সেই বিষয়ে আমাদের সাথে বিস্তারিত আলোচনা করেন আমাদের স্টুডিওতে উপস্থিত অতিথিরা। আমাদের আজকের আলোচনার বিষয় নির্বাচন কবে, এই প্রশ্নবোধক চিহ্নটি রেখে আমাদের সাথে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন এই মুহূর্তে দুজন অতিথি। আমরা তাদের সাথে একটু পরিচিত হয়ে নিতে চাই। আমার পাশেই রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। তার পাশেই রয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। দর্শক, ঈদের ছুটির পর আবারও শুরু হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা, যে আলোচনার মাধ্যমে দুটি চূড়ান্ত বিষয়ের দিকে হাঁটবে বাংলাদেশ, যার একটি সংস্কার আর অন্যটি জাতীয় সংসদ নির্বাচন। তবে সংস্কারের নানান বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা ভিন্ন মত রয়েছে, যে বিষয়টি আবার অন্তর্বর্তীকালীন সরকারের ভোটাধিকার প্রয়োগের জন্য সুনির্দিষ্ট সময় বেছে নেওয়ার ক্ষেত্রে কিছুটা সময় ব্যয় করতে হচ্ছে। এমন পরিস্থিতিকে সামনে রেখে শুরু করছে আজকের আলোচনা নির্বাচন কবে এই বিষয়ে। আমি শুরুতেই যেতে চাই জনাব মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে। আপনার আজকের সভায় একটি বক্তব্যে আপনি বলেছেন ডক্টর ইউনূস যত তাড়াতাড়ি সম্ভব ভোট দিয়ে চলে যেতে চান। সরকারের বা ব্যক্তি প্রধান উপদেষ্টার কোন বিষয়গুলোর জন্য আপনার এমন মনে হচ্ছে বা আপনার এই আত্মবিশ্বাসটি কেন এসেছে? আমাদের সঙ্গে ওনার তো সংলাপ হয়েছিল একদম প্রথম দিকে, সেটা ইস্যু ভিত্তিক ছিল, কিন্তু সেখানে অন্যান্য কথা বলবারও সুযোগ ছিল। তো আমি তখন আমাদের জোট গণতন্ত্র মঞ্চের সমন্বয়কারী, সেই হিসেবে আমি এবং ডক্টর ইউনূস পাশাপাশি বসছিলাম। এমনিতে উনি আমার সরাসরি শিক্ষক। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি চান কি, আর একটু মানে এক ধরনের সম্পর্ক ব্যক্তিগত পর্যায়ে ছাড়িয়ে গেলে জিজ্ঞেস করা যায় না, সেরকম আপনার স্যার ধান্দা কী চান। তো উনি একটু অবাক হয়ে গেলেন, কেন? তাই জিজ্ঞেস করলেন যে আপনি এবার মানে এত একটা উচ্চতায় উঠে গেছেন, আপনার তো আর প্রধান উপদেষ্টার কোনো দরকার নেই, আপনার এই পোস্ট কন্টিনিউ করতে হবে, প্রধানমন্ত্রী হবে, তারও কোনো দরকার মনে হবে, আপনি ইউ আর দ্যাট বিগ। কারণ আমি ওগুলো ভাবছি না, আমি যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে চলে যেতে চাই। আমি বললাম, স্যার আমি আপনাকে এটাই বলতে চাইছি যে আপনি যদি ক্ষমতা আঁকড়ে ধরবার জন্য চেষ্টা করতে থাকেন তাহলে আপনি ইতিহাসে কলঙ্কিত হবেন, আর যদি আপনি সত্যি সত্যি একটা গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে চলে যান তাহলে আপনি ইতিহাসে থাকবেন। এটাই আমাদের মূল কথাটা এটা। উনি বলে তুমি দেখবে। এরপরে আরও কিছু কিছু আচরণ থেকে এবং সবশেষে ধরেন উনি ক্ষমতায় যদি থাকতে চান, উনি তো আর মার্শাল্লাহ করে সায়েমের মতো চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হতে পারবেন না, তাকে ভোট করতে হবে। তাইলে তুমি তো পার্টি করছেন না, ওপেন ডিক্লারেশন পার্টি ওরকম করে হয়েছে, মানুষ তাকে পলিটিক্যাল লিডার হিসেবে নেয়নি। এখন উনি খুবই জনপ্রিয়, বিভিন্ন কারণ, সেগুলো মানে সময় হলে আজকেও আলোচনা করা যাবে, কিন্তু মানুষ তাকে, উনি একজন রাজনৈতিক নেতা, উনি নির্বাচন করবেন, করে জিতবেন এবং আবার দেশ চালাবেন, এরকম নানা কথা ভাবতে পারে যে আগে রাজনৈতিক সব দল যে ছিল তার চেয়ে তিনি খারাপ কি চালান, থাকুক না কিছুদিন, এসব চিন্তাভাবনা থাকলেও ওই জায়গাটা তার আছে বলে আমার মনে হয় না। এটা আমার একটা বিশ্বাস। আমি তো দেখলাম, খুব কম দেখলাম না, যত কিছুই দেখলাম তার মধ্যে আমি ওই আকাঙ্ক্ষা আমি দেখিনি যতখানি দেখেছি। আপনার সেই আলোচনায় আপনার একটি প্রশ্ন, সেটি আবার আপনাকে আমি ফিরিয়ে দিতে চাচ্ছি। আপনি বলেছেন কোট আনকোট, কেউ কেউ দেখছি অধ্যাপক ইউনূসকে জোর করে 5 বছর ক্ষমতায় রাখতে চান, কিন্তু কেন? কেন? এটা আপনি আজকের আলোচনার কথা বলছেন? জি, মানে রাষ্ট্রীয় মূলনীতি পর্যালোচনা শীর্ষক আলোচনা সভা। মানে কিন্তু কেন বলে যদি শেষ করে দেন না, তাহলে পরের লাইনটা ধরা যাবে না। যারা তাকে ক্ষমতায় রাখতে চান তারা কেন রাখতে চান? যে গভর্নমেন্ট কন্টিনিউ করতে, তো এই গভর্নমেন্ট কি গণতান্ত্রিকভাবে হবে না কিভাবে হবে? আমার পরের প্রশ্ন ছিল, ডক্টর ইউনূস কি আরও 5 বছর থাকতে চান? উনি যদি না চান তাহলে আপনারা বলছেন কীভাবে? উনি তো কোনো পার্টি করেননি, তাহলে উনি কিভাবে থাকবেন? আমার মেইন প্রশ্নটা হচ্ছে যে এই রকম করে কি হয় জানেন, আমি সবচেয়ে ওয়ার্স্ট একটা অবস্থার কথা বলি, এগুলো একটা জিঙ্গোইজম তৈরি করে, একটা ব্যক্তিবাদ, একটা কাল্ট তৈরি করে, যেটা ফ্যাসিজমের গোড়াপত্তর করতে পারে। কেন এটা করবো আমরা?
ওনাকে যদি আমার মনে হয় যে উনি সবচেয়ে ভালো, উনি করতে পারেন, দুটো জিনিস হতে পারে। ধরেন আমরা যারা রাজনীতি করি তারা মনে করলাম যে ওনাকে আমরা একটা কোনো সম্মানের জায়গায় রেখে তার যে মেধা, যে সেবা উনি দিতে পারে সেটা রাষ্ট্র গ্রহণ করবে। পদ্ধতি বের করা যাবে নিশ্চয়ই, আমি মনে করি এরকম কাজ করলে ভালো। কিন্তু ওনাকে যদি আমি রাষ্ট্র ক্ষমতা দিতে চাই তাহলে তো আমাকে গণতান্ত্রিক পদ্ধতিতে দিতে হবে, অন্য কোনো পদ্ধতিতে আমি দিতে তো পারবো না। এবং সেটা যদি করতে চাই, আমি যদি তাকে বরঞ্চ বলে ভালোবাসি, শ্রদ্ধা করি, তাহলেই তাকে বলবো যে আপনি অগণতান্ত্রিকভাবে অনির্বাচিত থেকে 5 বছর থাকবেন, এই চিন্তাই মাথার মধ্যে আনবেন না। সেটা খারাপ হবে, দেশের জন্য খারাপ হবে, ওনার জন্যও খারাপ হবে। তো আমি এটাই তাকে মানে আজকে ওইখানে আমার বক্তৃতার মূল কথাটা ছিল যে কেন চাচ্ছেন, আপনারা কি বুঝে চান? আপনারা যে সমস্ত কথা বলছেন এগুলো কি খালি আবেগে বললেই হলো? দেখেন ডক্টর ইউনূস মানে ওটা থেকে আলোচনার মধ্যে ঢুকছিল, পরেরও কথা বলা হয়তো, রোজার আগে জিনিসের দাম কমিয়ে দিয়েছেন। মানে আমি নিজে কিন্তু মনে হয় মানুষ মনে করছে যেন জাদু দেখিয়ে দিয়েছে, কিন্তু এটা আসলে জাদু নয়, ইট ইজ ল অফ ইকোনমিক্স। ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেকগুলো ফ্যাক্টর আছে, যেটা একটা লম্বা আলোচনা হতে পারে, যার জন্য জিনিসের দাম কমেছে। এত চমৎকার ঈদের যাত্রা এবং ফিরে আসা কীরকম করে সম্ভব হলো? এত লম্বা ছুটি পেয়েছেন আপনি, এটা তো একটা ভাবনার কথা আছে। এত লম্বা ছুটির পরে হলো কি, আগে যারা ক্ষমতায় ছিল এরা তো চোর ছিল, ছ্যাঁচড়া টাইপের লোক ছিল, ওরা সব ট্রেনের টিকিটস মাগনি করতো, একেবারে ব্ল্যাক মার্কেটিং করতো এবং গভর্নমেন্ট সে সুযোগ দিত। এইবারে কিন্তু মনে করেন 10 দিন আগে মানুষ গেছে টিকিট পেয়েছে, তখন 10 দিন আগে কেউ টিকিট পায়নি। তো এখন তো এই জন্য এটা ইজি হবেই, এখন আপনাকে কালোবাজারে টিকিট কিনতে হয়নি। এরকম করে ধরেন যে এই যে বিদেশিদের টাকা অনেক শোধ করে দিতে পেরেছেন, এই আদানির টাকায় উনি শোধ করে দিয়েছেন। কিভাবে পারলেন? আমাদের রেমিটেন্স কীরকম বেড়ে গেছে দেখেন। রেমিটেন্স বাড়লো কেন? বিকজ আগে গভর্নমেন্টের নামই হয়ে গেছিল একটা লুটেরা, চোর, মানে বিদেশিরা এইখানে টাকা বাড়াতে সাহস করতে হচ্ছে না, ও আবার এটাও মেরে খায় কিনা, কিন্তু এখন এই গভর্নমেন্ট সম্পর্কে তা ভাবছে না, এই জন্য এটা বেড়েছে। এরকম না যে ডক্টর ইউনূসের করে একটা ভাষণ শুনিনি ওরকম করে ফেললেন। তাই যদি হতো তাহলে উনি যে পুলিশকে ডেকে বললেন, তারপরে পুলিশের কি চরিত্র বদলে গেছে, পুলিশ কি ভালো হয়ে গেছে? এরকম না, কোনো জাদুর কাঠি নেই তার কাছে, কিন্তু ঘটনাগুলো ভোজবাজির মতো মনে হয়। মানে গত বছর যখন আপনি ঈদে যাচ্ছেন তখন বুড়িগঙ্গার দৃশ্যটা চিন্তা করেন, দড়ি বেয়ে বেয়ে গিয়ে উঠছে, তার মধ্যে টুপটুপ করে পানির মধ্যে পড়ে যাচ্ছে, কি কষ্টকর মানে দৃশ্য। এবার কিছু নাই, তো আপনার ভালো লাগে। আমি আবার এটা মনে করি যে এটা আমি স্বীকার করলেই আমার পরাজয়ের কোনো বিষয় নেই। আমি তো ডক্টর ইউনূসের দল করি না, আমি ডক্টর ইউনূসের মানে উনি তো দল করছেনই না, তো ওনার দল আমি কী করবো? আমাকে আমার দলই করতে হবে। আমার হয়তো প্রিন্সের সাথে কথা বলতে হবে, চলো একসাথে করে একটা কিছু করি, আমরা তো ওইরকম কিছু খুঁজতে হবে। আমি তো সুযোগ খোঁজার জন্য এক জায়গায় যদি করি তাহলে এতগুলো বছর ধরে এই রাজনীতি করতাম না। সেই অর্থে আমি বলছি যে ডক্টর ইউনূসও এখানে কোনো সুযোগ খোঁজার চেষ্টা করছে, সুযোগ দেওয়ার চেষ্টা করছেন এরকম না। উনি আমি বলবো একটু সীমার বাইরে গিয়ে ছাত্রদের একটা সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছেন, সেটা তো ভালোবাসা থেকে, অতি ভালোবাসা থেকে বলেছেন, যেটা রাজনীতির সীমার বাইরে চলে যায়। আমি মনে করি কেউ মাইন্ড করলে আমার কিছু করার নাই, কারণ যখনই আপনি পলিটিক্সে ঢুকে গেলেন তখন আপনার বয়স 23 না 53, এটা তো দেখবো না। ইভেন ইন পলিটিক্স, আপনি পলিটিক্সে যে রাইট পাবেন তাই পাবেন, তার বেশি কেন পাবেন? তার বেশি আপনাকে সুযোগ দেওয়া হবে কেন? তো এই সব কিছু মিলে আমার বক্তব্য যে আপনারা যে ওনাকে চাইছেন কেন, কি দেখে চাইলেন? আপনাকে সবাই মূল্যায়ন করেছেন যে কেন এটা করলো। আর আমি এই কথাটা সবাইকে জানার জন্য বলি, ধরেন আজকে ডক্টর ইউনূস আছেন, 1 বছর পরে উনি নেই, আপনি গেছেন, কিন্তু আপনি একবারও ভাবেননি ডক্টর ইউনূস কীরকম করে রোজার মধ্যে ডিসিপ্লিনটা আনতে পারলো, কীরকম করে এই যাত্রা, দ্রব্যমূল্য, সিন্ডিকেট, এই সবগুলো কিছুই ভাবেননি আপনি, তাহলে আপনি গিয়ে কী করবেন? সো আপনার জন্য তো একটা লেসন এটা কীভাবে হলো, সেই অর্থে আমি মনে করি বলা উচিত ছিল। জি, সিপিবি সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স, আপনি আপনার সহ-আলোচকের বক্তব্য এতক্ষণ শুনলেন। গেল 31 মার্চ মূলত ঈদ উল ফিতরের দিন থেকে হঠাৎ প্রধান উপদেষ্টাকে আরো 5 বছর ক্ষমতায় চাওয়া শীর্ষক আলোচনা শুরু হয়। মূলত এই আলোচনাটা বেশিরভাগই সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক দেখা গিয়েছে। আপনি কি মনে করেন, কি কারণে আসলে এমন আলোচনা? ধন্যবাদ আপনাকে। আমি আপনার এই যে প্রশ্নটাই যদি সরাসরি কথা বলতে চাই, এই ব্যাপারে মান্না ভাই অল্প হলেও ব্যাখ্যা করে যে প্রশ্নটা তুলেছেন, আমার মনে হয় ওর মধ্যেই কথাগুলো বোঝার
অনেক উপাদানগুলো আছে, প্রথম কথা যে কেন সেটা তাদেরকে বলতে হবে। কিন্তু এটাকে আমি একটু আরও খুব সফট ভাষা, কারণ মান্না ভাই খুব মানে আমার বিবেচনায় এমনি তো সফট, উনি সিনিয়র লোক সেটা বলেন এবং আজকেও খুব আরও সফট বলছেন, তা সেই অনুযায়ী আমি খুব অন্য কথা বলতে চাই না, যে এইটা কোনো রাজনৈতিক কথা হইতে পারে বলে মনে হয় না, বরঞ্চ এইটা একটা অরাজনৈতিক ধারাকে প্রমোট করার, সেইটাও সচেতনভাবে কিনা জানি না, কিন্তু আলটিমেটলি ওই ধারাটাকে কিন্তু সামনে আনার বিষয়টাকেই চলে আসছে। যদি ওই কথাটা তারা যারা বলছে তারা যদি গোষ্ঠীবদ্ধভাবে যুগপথভাবে তারা যদি এই কথাগুলোকে আরও সামনে বলতে থাকে, তাহলে এইটা পরিষ্কার বোঝা যাবে যে এইটা তারা গণতন্ত্র যে কথাটা বারবার আসছে সেই গণতন্ত্রের কোনো ধারার সাথে তারা নাই, বরঞ্চ তারা তাদের বিবেচনায় এক ধরনের অগণতান্ত্রিক ধারা। আমি একটু আপনাকে একটু গণতন্ত্রের ব্যাখ্যাটা আপনার কাছে নিব। আরো একজন অতিথি আমাদের মাঝে যুক্ত হয়েছেন। দর্শক, আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে নির্বাচন কবে এই বিষয়ে কথা বলার জন্য আরো একজন অতিথি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা তার সাথে একটু পরিচয় হয়ে নিতে চাই। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম নির্বাচন কবে এই বিষয়ে। ইতিমধ্যেই নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না দুটো প্রশ্নের উত্তর দিয়েছেন। আমরা আছি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের কাছে। আপনি অগণতন্ত্রের কথা বলছিলেন। আমি বলছিলাম যে এইটার মধ্য দিয়ে তারা যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, আমাদের এটা তো নতুন করে আর বলার অপেক্ষা রাখে না, একটা এটাই তো একটা অন্যতম প্রধান বিষয়। সেই জায়গায় একটা অগণতান্ত্রিক ধারার কথাটাই বলছে, তার মানে একটা অনির্বাচিত ব্যক্তিকে দীর্ঘদিন ক্ষমতায় থাকার কথা বলছে, এটি একটা। আরেকটা মনে রাখতে হবে, অনেক আলোচনা অনেক কথাই গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক সময় হয়তো সমসাময়িক আলোচনার সময় আমরা অনেক কিছু বলতে পারি না। তো এইখানে মান্না ভাই তার অনেক কথার মধ্যে একটা কথা বলছে যে একটা ব্যক্তি অনেক সময় আপনি বুঝে করেন না বুঝে করেন, যদি একটা কাল্ট তৈরি করেন, তাহলে আমরা যে এই যে ফ্যাসিজমের বিরুদ্ধে যে লড়াইটা করলাম, কারণ এটা কিন্তু মানুষ না বুঝলে, এই শব্দটা কিন্তু আমরা গ্রামে গঞ্জে মানুষ বোঝে, এবং কেউ খারাপ কাজ করলেই বলে যে তুই তো একটা ফ্যাসিস্ট হয়ে গেছিস অমুক টমুক। তা সেইটা তো আর কাগজে কলমে হয়, মানে বললেই হয় না, কতকগুলোর উপাদান আছে, সেই উপাদানের মধ্যে এইটাও একটা কিন্তু উপাদান। যে আপনি এরকম একটা কাল্ট তৈরি করলে, তাহলে আর যদি গণতন্ত্রটা না থাকে, গণতন্ত্র না থাকা মানেই আপনার এক ধরনের অগণতান্ত্রিক উপাদান বা ধারাবাহিকতাটাকে প্রধান আসবে, ওই জায়গাটায় চলে যাবে। এখন এইটাকে যদি অন্যভাবে কথা আমরা খুব মানে একটা মানুষকে সহজে বোঝার জন্যে অনেক সময় বলার চেষ্টা করি, সেটা হচ্ছে দেখবেন এই কথা বলার মধ্য দিয়ে আপনি এখানে আলোচনা আনছেন সংস্কার, তারপরে নির্বাচন কবে, এই ধরনের প্রশ্ন। আপনি যে রেজিমকে আমরা পরাজিত করলাম, তার মানে আমি হাসিনা রেজিমের কথা বলছি, এটা একটু মনে করার চেষ্টা করেন তো। আমাদেরকে কি বলার চেষ্টা করা হয়েছে, একটু বোঝানোর চেষ্টা করা হয়েছে, তুমি যদি উন্নয়ন চাও তাহলে একটু কম গণতন্ত্র। কম গণতন্ত্র মানে যেটা করেছে মেনে নাও, বা বলার চেষ্টা করেছেন আরেকটা, শুধু কম গণতন্ত্র না, একটা এই যে তার যে কোড আন কোড নির্বাচিত তাদের ভাষায় ওই সরকারের ধারাবাহিকতা রক্ষার কাজটা করতে হবে। তার মানে এর মধ্য দিয়েই যে অগণতান্ত্রিক উপাদানগুলো ছিল সেটাই কিন্তু অনিবার্যভাবে ভয়ের রাজত্ব তৈরি করছে, কর্তৃত্ববাদী করছে, গোষ্ঠীতন্ত্রকে নিয়ে আসছে, এবং এক ধরনের স্বৈরতন্ত্র ফ্যাসিবাদের জায়গায় কিন্তু আমাদের নিয়ে গেছে। তাহলে আপনি এখনো যদি সেই জায়গা থেকে শিক্ষা না নিয়ে গণতন্ত্রের ধারাবাহিকতার জায়গায় যদি না আনতে পারি আমরা, সেই গণতন্ত্রের একটা অন্যতম উপাদান হলো নির্বাচন। এই কথাটা একটু আমাদের বোধহয় একটু বারবার বলা দরকার বলে আমি এই পার্টে শেষ করি। অনেকে আবার এই ভুলটা যেন না করে যে একটা নির্বাচন হলে কি সব হয়ে যাবে, আর একটা নির্বাচন হলে কি সব হয় নাকি কখনো, এটা তো সব হয় না। কিন্তু আপনি একটা গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করতে পারলে, তার যদি আপনি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং এর মধ্য দিয়ে জনগণ অংশগ্রহণ যতটুকু হোক করতে পারেন, তাহলে কিন্তু আপনি এই ধারাকে অব্যাহত রাখার মধ্য দিয়ে আপনি জনগণকে আস্থায় নিয়ে বা তার পরামর্শ নিয়ে কতগুলো সংকট উত্তরের ধারায় যেতে পারবেন। তাহলে তো এখন পারছেন না। এবং এই কথাগুলোর বলার মধ্য দিয়ে আপনি যদি একটা ব্যক্তি কাল্ট তৈরি করেন, বলতো আপনার এইখানে জানা আছে এই টকশোতে যখন হাসিনার বিরুদ্ধে কোনো কথা বলা হতো তখন কোন ধরনের শব্দ উচ্চারণ করা হতো, নিশ্চয়ই আপনাদের মনে আছে। সমস্ত টেলিভিশন এবং অন্য জায়গায় সব বলবো, এটা বলা যাবে না। তা আপনি যদি এরকম একটা কাল্ট তৈরি করেন, তাহলে আলটিমেটলি সেটা যাবে, আলটিমেটলি এটা অগণতান্ত্রিক উপাদানের জায়গায় চলে আসবে। সুতরাং যারা বলছে, আমি ওইটা নিয়ে আর কথা বলতে চাই না, ব্যাপারে মান্না ভাই যেটা বলেছেন আমি ওই কথাটাই বললাম। এই আলোচনাগুলো এনে এটা অহেতুক, এটা অগণতান্ত্রিক ধারাকে প্রমোট করার কেউ যদি চেষ্টা করেন, এটা দয়া করে করবেন না। এটা খুবই খারাপ হবে। আর সবচেয়ে খারাপ হবে হচ্ছে
24-এর গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল সেইটাকে শুধু প্রশ্নবিদ্ধ করবে না, এই যে মানুষ এত জীবন দিল, আহত হলো, এবং যে লক্ষ লক্ষ মানুষ মাঠে গেল, তাদের বিরুদ্ধে কিন্তু অবস্থানটাই ঘোষণা করা হবে। আমরা একটু বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান, হাবিব, আপনার কাছে যে জানতে চাই, নির্বাচন কবে, এই ইস্যুতে যদি আলোচনা এগিয়ে নিতে চান, অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা দীর্ঘায়িত হলে কি ধরনের বিতর্কের সৃষ্টি হতে পারে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে নিউজ 24-এর সময় দর্শক শ্রোতাদের সংস্থা সালাম, বিজ্ঞ দুজন আলোচক মোহাম্মদ মান্না ভাই এবং প্রিন্সকে শুভেচ্ছা। আমার খুব পরিষ্কার বক্তব্য, এই 2-3 দিন হলো কেমন যেন মনে হচ্ছে যে আওয়ামী লীগ তো এক ভাষায় কথা বলতো, এই আবার কোন আওয়ামী লীগের বাপ আসলো, এমন ভাষায় কথা বলে ভোটের কথা বলা যাবে না। কালকে একজন যাকে অত্যন্ত সম্মান করতাম, শফিক রহমান, উনি বলছে 4 বছর কেন, 10 বছর না, 17 বছর পরে নির্বাচন হবে, আপনি ডক্টর ইউনূসকে যেতে দিবেন না, ধরে রাখেন। কোথায় ছিল একদিন আমি বুঝলাম না তো, কোন গণতন্ত্রে বিশ্বাস করছে একদিন। আবার একজন কি নাম কি মিনা ফারা, সে ইশাককে ধরে গালাগাল করতেছে, এই ইশাক কিসের ভোট, ভোট হবে না দেশে, কিসের ভোট, ভোট হবে না, ভোটের কথা বলা যাবে না। আরে বাবা রে বাবা, কোথার থেকে আসছেন? হ্যাঁ ইশাক কে, তুমি কে? আরে ইশাক কে? ইশাকের বাবা সাদেক হোসেন খোকা, বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধের সময় টাকা সংকট হয়েছিল, হাবিব ব্যাংকে গিয়েছিল টাকা সংগ্রহ করতে, বাধা দিয়েছিল, তাকে ব্রাশ ফায়ার করতে হয়েছিল সেদিন। চেনেন না সাদেক হোসেন খোকা কে ছিলেন? এই যে সমস্ত আচরণ, কেউ কেউ এমন এমন ভাষা ব্যবহার করা শুরু করেছে। মান্না ভাই এতদিন ধরে রাজনীতি করে এসেছে, কি সব ভাষা, কুত্তার বাচ্চা, সোরের বাচ্চা, হারাম দাদা। আরে রাষ্ট্রপতি বলতেছে কুত্তার বাচ্চা, আবার তার কাছে শপথ নিচ্ছে আপনার এরা যে উপদেষ্টারা, তাকে বলতে কুত্তার বাচ্চা, চোর। আবার সেনাপ্রধানকে বলতে হারাম দাদা। এ ভাষা কোথার থেকে পেলো তারা? এ অধিকার কোথার থেকে পেলো? তারা কি মাঠে আসছিল, রক্ত দিয়েছে, টিয়ারশেল খেয়েছে, কি তারা কি রিমান্ডে গিয়ে ওই তারা ইলেকট্রিক শক খেয়েছে? বিদেশে বসে বড় বড় লেকচার দিয়ে এইসব ভাষা তো শোনাও যায় না। মাঝে মধ্যে তো দেখি চোখের সামনে চলে আসে, কী সব ভাষা, ওইসব ভাষা তো নিজে কোনো ব্যবহারও করি না, রাগেও করি না। এমন সব ভাষা ব্যবহার করে এমন সব পণ্ডিত হয়ে গেছে, মানে কয় পণ্ডিতের মনে সারা বাংলাদেশের মালিক হয়ে গেছে তারা। ওকে পরিবর্তন করব, ওকে এইটা করবো, ওকে জয় বাংলা করে দেবো, ওকে ইয়ে করবো, ইনকলাব জিন্দাবাদ। আরে বাবা, এ কী শুরু হলো দেশে? আমি বলি যে এগুলি সংযত হতে হবে, বাঁচা ধন সংযত হতে হবে। এইগুলি করে ভয় দেখিয়ে লাভ হবে না, বাংলাদেশের বাস্তবতা আসতে হবে। আমরা জেলে গিয়েছি, মার খেয়েছি, পুলিশের পিঠা খেয়েছি, আওয়ামী লীগের সন্তানরা আহত হয়েছে, আবার মিছিলে গেছি, পর্যায়ে আবার হাসপাতাল থেকে বেরোয় আবার রাজপথে নেমেছি, আবার জেলে গিয়েছি। যারা দেশ থেকে পালিয়ে গেছে, যারা দেশে যারা আসতে সাহস পায় না, যারা তারা এখন দেশের বাইরের থেকে সরকারকে এই দিচ্ছে, কি বলে, নির্দেশনা দিচ্ছে। আমি সরকারকে পরিষ্কার করে বলতে চাই, এই সমস্ত লোকজনের কথা মনে করে শুনে যদি মনে করেন যে দীর্ঘদিন নির্বাচন ছাড়া থাকবেন, তার বলে যাচ্ছে এখানে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়েছে। যদি দীর্ঘদিন ধরে যদি এই সমস্ত লোকজনের কথা, বিদেশি যারা বুঝতে দেশে থাকতে যারা সাহস পায় নাই, তাদের কথা মতো যদি আপনারা এই যে ক্ষমতাকে প্রলম্বিত করতে চান, পরিণতি কিন্তু তার চেয়ে খারাপ হবে, তার চেয়ে খারাপ হবে। তাই নির্বাচন কমিশন কত সংস্কার প্রস্তাব দিয়েছে, প্রায় চূড়ান্ত করেছে। এখন সেই চূড়ান্ত করতে হলে রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করলে ভালো হতো, তারপরে মন্দির ভালো হবে। সাহস করে যখন চূড়ান্ত করেছেন, আগামী দিনের শিষ্টাচার বা যে সমস্ত নিয়মগুলি মানার জন্য বলেছেন, সাহস করে একটা নির্বাচনের ডেট ঘোষণা করেন, তারিখ ঘোষণা করেন যে আগামী 6 তারিখ বা 10 তারিখ, 10ই ডিসেম্বর এটা নির্বাচন হবে, অমুক তারিখ তফসিল ঘোষণা হবে, অমুক তারিখ থেকে মনোনয়ন চাওয়া হবে, অমুক থেকে বাছাই হবে, অমুক দিন নির্বাচন হবে। তাহলে আপনি যে কাউকে জিজ্ঞাসা না করে যেটা করলেন প্রায় চূড়ান্ত, তখন আমরা সাধুবাদ জানাবো। কিন্তু যদি সরকারের কথা মতো আবার পিছিয়ে যান 17 সাল, 17 বছর, 10 বছর, তাদের কথা মতো যদি আপনার পিছাতে থাকেন, তখন কিন্তু আপনাদের নিয়ে কিন্তু সন্দেহ হবে। তাই মনে করি আপনার স্বাধীন নির্বাচন কমিশন, দীর্ঘদিন ধরে আমরা দেখি নাই স্বাধীন নির্বাচন কমিশন, আমরা দেখেছি 86 সালে যারা ভোট কেটে দিয়েছে, 5 সালে ভোট কেটে, সেই নির্বাচন কমিশন কিন্তু 91 ভালো ভোট করেছে, 96 ভালো ভোট করেছে, 2001 ভালো ভোট করেছে, 2008ও ভালো ভোট করেছে তারা। কিন্তু সেনাবাহিনী সেদিন
কারচুপি করে সেদিন আওয়ামী লীগকে জিতে দিয়েছিল, এরপরে দেশ মানুষ ভোট দেয়। জি, আমরা আরো একটু আলোচনা করব। ওই ভোটটা আপনি দেখানোর ব্যবস্থা করেন, জাতি আপনাদেরকে স্মরণ করবে, সম্মান করবে। জি, আমরা একটু বিরতিতে যেতে চাই। দর্শক, আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রের কথা হচ্ছে, নির্বাচন কবে এই বিষয়ে একটি বিরতির সময় হচ্ছে, ফিরছি আর আলোচনা হবে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা কথা বলছি নির্বাচন কবে এই বিষয়ে, আমরা আলোচনায় ফিরতে চাই। সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে যে প্রশ্নটি করছি, আগামী ডিসেম্বরে সংসদ নির্বাচনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন, এটি তারা বলেছে গতকাল সোমবার। সার্বিক পরিস্থিতি কতটা অনুকূলে মনে করেন? আচ্ছা, আমি এটাকে আপনার প্রশ্নকে দুইভাবে একটু দেখার চেষ্টা করি। প্রথমে যদি বলেন যে ডিসেম্বরের নির্বাচন এবং প্রস্তুতি পর্ব, এই ব্যাপারে আমি ব্যাখ্যা ছাড়াই বলতে চাই, ডিসেম্বরের অনেক আগেই যদি সরকার ইচ্ছা পোষণ করে, নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন আয়োজন করা সম্ভব এবং সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ নির্বাচনের জন্য যতটুকু সংস্কার করা দরকার ওইটুকুই করে, এটা আমরা মনে করি। এই কথাটা একাধিকবার বলেছি। নির্বাচন কমিশনের সাথে আমরা যখন দেখা করেছি তখনও বলেছি, বামজোটের গতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে অন্য ইস্যুতে আলোচনার সময় এই কথা আমরা বলেছি। সুতরাং এটা আমি প্রথমে আমাদের দিক থেকে আমাদের পজিশনটা বলে নিলাম। সেটা চাইলে আমরা বলেছি যদি অল্টারনেট ওনারা এই যে কথাগুলো আমি বললাম বলতে চাই কি কি করা, এটা আমরা আমাদের অল্টারনেটটা শো করতে পারবো। তবে এটা খুবই সম্ভব আমরা মনে করি। দ্বিতীয় কথা হচ্ছে, হাবিব ভাই কথাটা একটু যেটা বলার চেষ্টা করেছেন, এই পয়েন্টের অন্যতম গুরুত্বপূর্ণ, এটা নানাভাবে আলোচনার সামনে আসে নাই। আমাদের নির্বাচন কমিশন তো একটা স্বাধীন নির্বাচন কমিশন, আমরা তো তাই চাই। এবং বোঝার জন্য বলি যে 90-এর গণ অভ্যুত্থানের পরে 3 জোটের রূপরেখা এবং অনেক কথা হয় না, তার মধ্যে কিন্তু অন্যতম একটা বিষয় ছিল ভালো নির্বাচন, তার জন্য একটা স্থায়ী নির্বাচন ব্যবস্থা গড়ে তোলা। সেই স্থায়ী নির্বাচন ব্যবস্থার কিন্তু অন্যতম ব্যাপার হচ্ছে একটা স্বাধীন নির্বাচন কমিশন হবে। কিন্তু খেয়াল করেন, আমাদের এই নির্বাচন কমিশন অন্ততপক্ষে আমরা যে আনুষ্ঠানিক বৈঠকে মনে হয়েছে ওনাদের অনেকের অ্যাটিটিউড পজিটিভ, যেটা যা বুঝেছি আমি সেটাই বললাম। মাঝে উনি একদিন বললেন, সেটা উনি হাসতে হাসতে বললো, কারেক্টলি বলছেন। ওনাকে যখন নির্বাচনের কথা জিজ্ঞেস করলো, বললো যে হ্যাঁ, নির্বাচন তো আমাদেরই ঘোষণা দেওয়ার কথা, কিন্তু আমাদের আগেই তো অন্যরা বলে ফেলছেন। সেটা কিন্তু এটা হিসাবে নিতে হবে কথাটা। আমি যদি চাই যে আপনাকে একটা, আমি বলতে দায়িত্বপ্রাপ্ত উপরের কর্তা হিসাবে যদি মনে করি যে আপনাকে একটা দায়িত্বপ্রাপ্ত কাজ দেবো এবং স্বাধীন করতে দেবো, তাহলে আপনাকে সেই স্বাধীনতা হস্তক্ষেপ করা কিন্তু উচিত না, বলতে হবে এইভাবে। সুতরাং আমি তারা যে কথাগুলো এখন বলছেন, আমি যতটুকু পত্রিকায় দেখলাম তারা মোটামুটি আগেই বলেছেন তারা প্রস্তুতি নিচ্ছেন ডিসেম্বরের মধ্যে, হয়তো সরকারের ল্যাঙ্গুয়েজ বুঝে, এবং তারা আগেই বলেছেন অক্টোবরে একটা শিডিউল ঘোষণার চিন্তা। আজকেই বোধহয় পত্রিকায় দেখলাম না গতকাল, তারা জুন জুলাইতে যে নির্বাচনের অন্য কাজগুলো করার কাজটা করবেন। আমরা বরঞ্চ বলতে চাই, যেটা আমরা দেখা হওয়ার পরে বলেছি, তাদের জনবল সহ নানা ধরনের যে সংকটগুলো আছে, তারপরে ধরেন এই যেভাবে কি বলে আপনার যারা ভোটার তালিকা সংরক্ষণ কিছু বাদ দেওয়া, এবং এখনও কিন্তু অনেকে ভোটার হয় নাই, সেটা উনি যিনি দায়িত্বপ্রাপ্ত আমাদেরকে বলেছিলেন, আমরা কনভিন্সড। এবং আমরা ওনাদেরকে যেটা জানতে চাই, আচ্ছা সে কথা পরে আসি। আমি মনে করি যে ওনারা যে ধারায় আগাচ্ছেন স্বাধীন নির্বাচন কমিশন হিসাবেই তারা সেই কাজটুক করুক। এক্ষেত্রে আমি খালি একটা কথাও একটু খালি বলি, যেটা এখানেও হাবিব ভাই বললেন যে ওনারা কতগুলো প্রস্তাব করেছেন। আমাদের কিন্তু নির্বাচন কমিশনের অনেকগুলো অধিকার আছে, করাও সম্ভব, এবং তারা কিন্তু আইনও করতে পারে, আমরা জানি। এবং আমি অনুরোধ করব যে ওনারা অনেকগুলো প্রস্তাব করেছেন, সেটা রাজনৈতিক দলগুলোর সাথে ওনারা ডায়লগ করবে। এখন জানি না কেন ডায়লগ করলেন না, গভর্নমেন্টের দিক থেকে নাই উৎসাহ এই কারণে কিনা, কিন্তু সেটা আমি মনে করি হওয়া উচিত না। একটা কথা বলি শেষ করি, সেটা হচ্ছে যেটা বলছিলাম যে এই নির্বাচন কমিশন, আমরা ওনাদের কাছে দুইটা কথা বলেছিলাম। একটা বলেছিলাম আপনারা কি করছেন জানতে চান, আমাদের কি সহায়তা চান। ওনারা একটা সহায়তার কথা বলেছেন, আমি আজকে অন এয়ারে সবাইকে বলেছেন যে একটা অন্যতম সহায়তা চাই, যখন ভোট ঘোষণা হবে বা তার আগে এখন বলেন জনগণ যাতে সাহস করে ভোট কেন্দ্রে আসে। এবং বলেছেন বাংলাদেশে ওনাদের একজনের অবজারভেশন, উনি বলছেন এটা আমার অবজারভেশন, আমরা প্রাইমারি মনে করি যত নারী ভোটার হওয়ার কথা অনেকে হচ্ছে না, তার একটা অন্যতম কারণ নারীরা তারা এলাকা ছেড়ে গার্মেন্টস বিভিন্ন জায়গায় যে কাজ করে,
এবং ভোট দিয়ে কি হবে, ভোট তো দেওয়া যাবে না। এই কারণে বিরাট অংশ নারী এবং অনেক পুরুষ ভোটার হয়নি, যারা ভোটার করতে যেয়ে দেখেছে। এটা বয়সের কারণ না। সুতরাং আপনারা রাজনীতিবিদরা উৎসাহিত করেন যাতে ভোটাররা আসে। সুতরাং আমরা এই ধরনের সহায়তা চাই। আরেকটা বলেছেন নির্বাচনের সময় যাতে করে আপনারা আপনাদের সৌহার্দ্যমূলক পরিবেশ করতে পারেন, সেটা কাজ আমরা এটা রেডি আছি, কিন্তু সেই কাজটা পজিটিভলি বলুক, আমরা এই দায়িত্বই পালন করতে চাই। মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে যে জানতে চাই, নির্বাচনে গুরুত্বপূর্ণ হলো আইন শৃঙ্খলা বাহিনী ও জনপ্রশাসনের ভূমিকা। এই দুই গুরুত্বপূর্ণ অংশ কতটা প্রস্তুত হয়েছে বলে মনে করেন ডিসেম্বরে যদি নির্বাচন হয়? আমি কোনো প্রস্তুতি দেখি না। পুলিশ এখন পর্যন্ত আপনি ধরেন গ্রামে ট্রামে যান, কোনো জিডি নেয় না, থানার মামলা নেওয়া তো দূরের কথা। এক জায়গায় একটা মার্ডার হয়ে গেছে, কিংবা একটা মেয়ে রেপ হয়েছে, কিংবা জমি নিয়ে মারামারিতে দুটো লোকের মাথা পিটেছে, বলে একটু দেখে আসে ঘটনা কী হচ্ছে, কোনো ইনভেস্টিগেশনে যায় না। মাথা ভাজা একটা প্রশাসন বানিয়েছে, ওসি বানিয়েছে 3টা, তার একটা আবার তদন্ত, সে তদন্তেই যায় না। প্রায় সমস্ত জায়গাতে পুলিশ এখন পর্যন্ত অ্যাক্টিভই নয়, প্রোঅ্যাক্টিভ বাদী দেন। আমি মানি একটা বিরাট ট্রমা তাদের উপরে গেছে, যেটা ডক্টর ইউনুস বলেন, কিন্তু সেই ট্রমা এখনও থাকবে কেন? পুলিশকে ডেকে ডক্টর ইউনুস বলেছেন আপনারা আপনাদের মতো করে কাজ করেন, আমরা আপনাদের সিকিউরিটি দেখব। এবং তারপর থেকে এটা আমি মানি যে হ্যাঁ ঠিক আছে, আন্দোলনের পরে, বিজয়ের পরে, নতুন সরকার আসবার পরেও কোনো কোনো জায়গাতে পুলিশের উপরে হামলা হয়েছে, কিন্তু গত 2 মাসে এরকম ঘটনার কথা তো আমি জানি না। তার মানে পুলিশের উপরে হামলা, পুলিশের উপরে আক্রোশ, এই জিনিসটা কিন্তু নাই। তাহলে এটা ফিরে আসবার জন্য আমি পুলিশকে এককভাবে দায়ী করছি না। আমি মনে করি যে একদম গভর্নমেন্টের প্রাথমিক দায়িত্ব ছিল টু গেইন কনফিডেন্স অফ দ্য পুলিশ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, সব কিছুরই বোঝানো যে এই এত কিছুর পরে আমরা দায়িত্ব আসছি, আমরা তোমাদের সহযোগিতা চাই। আমরা তোমাদের কাউকেই অন্যায়ভাবে পানিশমেন্ট দেবো না, যে অন্যায় করেছে তাকে আমরা তো ছাড়তে পারবো না, সেটা তো স্বাভাবিক, সারা পৃথিবীতেই তাই হয়। তো সেরকম করে যদি করা হতো তাহলে হতে পারতো একটা কিছু, কিন্তু এখন পর্যন্ত তা হয় না। আর একটা জিনিস হয়েছে, ওই যে আমরা আগে বলতাম না যে আমাদের ইলেকশনের বড় সমস্যা কি, উইনার টেকস অল। তো আমাদের এখানে উইন করবার আগে তো উইনার হয়ে যায়, ভোটই হয়নি তার গিয়ে অনেকেই জিতে যায়, এবং তারপরে তারা দাপট দেখাতে থাকে। আর এলাকার মধ্যে যদি আপনার মাসল থাকে, আপনার মিছিলটা যদি অনেক বড় হয়, আপনার কাছাকাছি কোনো পার্টির মিছিল না থাকে, তাহলে ওই পার্টির নেতাকে খাতির না করে অ্যাডমিনিস্ট্রেশনের কোনো উপায় থাকে না। আমাদের পার্টিগুলোর খুবই জরুরি ছিল, এটা ডক্টর ইউনুস এই অ্যাপিলটা করতে পারতেন, যে তিনি বলবেন যে যদিও পার্টিগুলো আপনারা নিজেরা নিজেদের সংস্কারের কথা বলেননি, কিন্তু আমি ফিল করি যে পলিটিক্স শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ করেন তো আপনারাই। তার মানে পুরো সোসাইটিকে নিয়ন্ত্রণ করেন আপনারা, গাইড করেন আপনারা। আপনাদের এই বিষয়গুলো ঠিক করতে হবে। কেন মানে 5 পার্টির 5 জন ওসিকে 5 রকম ফোন করবে? তাহলে ওসি কি করবে? আপনি ওসিকে ফোন করবেন কেন? আপনি ওই অ্যাডমিনিস্ট্রেশন বানাতে হবে যাতে পুলিশের উপরে বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বা যে অ্যাডমিনিস্ট্রেশন বলে তার মধ্যে আপনি কোনো হস্তক্ষেপ করবেন না। আর গভর্নমেন্ট সবসময় এটা দেখবে যে এই অ্যাডমিনিস্ট্রেশন যেন কোনো রকম অন্যায় না করে, যাতে সে পানিশেবল হয়। যেমন ধরেন, আমি জানি না এটা সবাই খেয়াল করেছে কিনা, আমাদের কনস্টিটিউশনে ন্যায়পাল একটা প্রভিশন আছে। ন্যায়পালের কাজ কি, উনি এমনকি প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ব্যাপারেও নজর রাখতে পারেন। তো ন্যায়পালকে দিয়ে দেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তারা দেখবে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন একজনকে দিয়ে দেন, তারা দেখবে। আপনি সমস্ত ক্ষমতা প্রাইম মিনিস্টার হাতে দিয়ে রেখেছেন কেন? আমরা যে বলছি যে কনস্টিটিউশন কেমনভাবে তৈরি করতে হবে আমাদের, যাতে এখানে আর ফ্যাসিজমের বীজ করতে না পারে, সেটা কেমনে হবে? অনলি আপনি যদি পাওয়ারটা ডিসেন্ট্রালাইজ করতে পারেন। যদি আমরা একটু আপনার সমালোচকের কাছে একটু যেতে চাই, যদি একটু অনুমতি, আমরা পরের অংশে আবারও শুনে নিব আপনার বক্তব্য। জনাব হাবিবুর রহমান হাবিব, ইসি বলছে ডিসেম্বরে ভোট হলে তার আগেই পুলিশ এবং প্রশাসন স্থিতিশীল অবস্থা আসবে। কমিশনটির এমন প্রত্যাশা বিদ্যমান পরিস্থিতিতে কতটা বাস্তবসম্মত? আপনারাও নির্বাচন চাচ্ছেন খুব দ্রুত। 100% সম্ভব। এর আগে পুলিশ ছিল, চৌকস বাহিনী ছিল 86, 88-এ। সেই চৌকস বাহিনী কী করেছে, রাতের বেলা ভোট হয়েছে বা ভোট কেটে নিয়ে গেছে, 48 ঘন্টা বন্ধ রেখে পরে ফলাফল ঘোষণা করেছে। 88-এ চৌকস পুলিশ বাহিনী ছিল, কি হয়েছে? এই পুলিশ বাহিনী কিন্তু আবার 91, 96, 2001, এমনকি 2008 সালে পরিবেশটা শান্ত রেখেছিল। দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে ফেরেশতা নিয়ে এসে দিলেও সম্ভব না।
যেটা আমরা প্রমাণ দেখেছি। এখন যেহেতু দলে কোনো সরকার যেহেতু ক্ষমতায় নেই, এখন কোনো এমপি নেই। আগে তো এমপিরা থাকতো, তারা এমপি থেকে নির্বাচন করতো, সেখানে পুলিশ দিয়ে তাকে স্যার বলে স্যালুট দিতে বাধ্য হতো। এখন তো সেই জিনিসটা নেই। অর্থাৎ এই প্রশাসন যে অবস্থায় আছে, এইবার নির্বাচন আনসার যদি লাঠি দাঁড়িয়ে থাকে, তা মানুষ সোজা লাইন দিয়ে ভোট দেবে। এই ভোট যদি কেউ কাটতে চায়, মানুষ প্রতিহত করবে। অর্থাৎ যে প্রশাসন আছে, এই প্রশাসন দিয়েই, যেহেতু এখানে কোনো এমপি নেই, যেহেতু এখন আমরা ওইভাবে দৃশ্যমান, যদিও আমরা জানি যে একটা নতুন দল হয়েছে, যেহেতু নতুন হয়েছে, তাদের সরকারের আশীর্বাদ নিয়েই হয়েছে এবং প্রধান উপদেষ্টা নিজেই ইনফ্লুয়েন্স করেছে দলটা করার জন্য। তারপরেও মনে করি ডিসেম্বর নির্বাচন হলে এখানে ওই ধরনের ভাব বিস্তার পুলিশ করতে যাবে না, তাদেরকে জিতেই দিতে হবে, জোর করে নিয়ে যাবে, দেখবে না, এমন না। কারণ হলো কি, এই পুলিশ প্রশাসনের ভেতরে যারাই আছেন তারা এনাদের লোক না, এরা আওয়ামী লীগের লোক, ম্যাক্সিমাম আওয়ামী লীগের লোক। অতএব এখানে এরা ওই ধরনের জিতিয়ে দেওয়ার জন্য ওই দায়িত্ব নেবে না। অতএব ডিসেম্বর নির্বাচন হলে এটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে এবং ইসির যে প্রত্যাশা পুলিশ এবং প্রশাসন আসবে, এবং যদি পিছিয়ে যায় তখন বুঝতে হবে তার ভিতরে ডাল মুখোশ কালা হয়ে যেমন আছে, তখন ওইটা হবে। ডিসেম্বর নির্বাচন হলে সুষ্ঠু নির্বাচন হবে, মানুষ তার ভোটে প্রয়োগ করতে পারবে, যে ভোট দিবে, যাকে দিবে, ফলাফল ঘোষণা কিন্তু তার পক্ষেই হবে। জি, আমরা একটু বিরতি থেকে আসি, এসে আবার আমরা আরো বিস্তারিত আলোচনা করব। দর্শক, আইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রের কথা হচ্ছে, নির্বাচন কবে এই বিষয়ে একটি বিরতির সময় হয়েছে, ফিরছি, আরো আলোচনা হবে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। নির্বাচন কবে এই বিষয়ে আলোচনা হচ্ছে, আমি খুব দ্রুত আলোচনায় যেতে চাই। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব সংবিধানের মূলনীতি ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ বাদ দিতে সংস্কার কমিশনের যে সুপারিশ, তাতে বিএনপি একমত নয় কেন? না, বাংলাদেশে তো ধরেন আওয়ামী লীগের গঠনতন্ত্র ছিল, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ এবং গণতন্ত্র, কোনটা কি পালন হতো? যেটা গণতন্ত্র ছিল না, সমাজতন্ত্র ছিল না, ধর্মনিরপেক্ষতা ছিল, রাষ্ট্রধর্ম ইসলাম, বাঙালি জাতীয়তা ছিল, বাংলাদেশি জাতীয়তা ছিল। আওয়ামী লীগের গঠনতন্ত্র ছিল, থাকার পরে একটা রাষ্ট্র যেটা। এখন যেটা বলবো যে এখন সংস্কার যারা করতে যাচ্ছে, প্রথম তো একটা পর্যায়ে এমন ছিল যে এই সংবিধানই ফেলে দেবে। প্রথম আপনাদের এখানে আমি বলেছিলাম যে আপনি কে সংবিধান ফেলে দেওয়া। এই যে মাঝখানে আমরা অনেক কিছু দৃশ্য দেখলাম, সংবিধান ফেলে দেওয়া, ৭১কে অস্বীকার করার মতো অবস্থায়, তারপর ৯০কে তো মানেই না, ৯০ সালে একটা কিছু হয়েছিল, তারপরে আপনি কি বলে সেকেন্ড, কি বলে এটা রিপাবলিক, সেকেন্ড রিপাবলিক, তারপর কি বলে কি নির্বাচন, গণপরিষদ নির্বাচন। তাই মানে গণপরিষদ বোঝে ওরা, সেকেন্ড রিপাবলিক বোঝে? একটা দেশ কয়বার রিপাবলিক হয়, কয়বার স্বাধীন হয়? হ্যাঁ, বলতে পারে যে ৯০ একবার গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল, এবার আর একবার হয়েছে। এই যে সমস্ত অবাস্তব কথাবার্তা সামনে নিয়ে এসে এর সাথে আবার কিছু লোক আবার জোড়াতালি দিয়ে কিছুই মানতে চায় না, বেপরোয়া। তো এইগুলো থেকে আমি পরিষ্কার বলতে চাই যে এখান থেকে সরে আসতে হবে। আমাদের সংবিধান আপনি সংস্কার করেন, যেগুলি বাধ্যতামূলক সংবিধানে লেখা আছে রাত্রিবেলা ভোট হওয়া লেখা আছে, ভোট আছে যে ১৫৩ আসন এগুলো তো কোথাও লেখা নেই। এখন আমাদের যে জায়গাটা আসছে, এখন নির্বাচনটা এই যে কোর্টের চূড়ান্ত রায় যদি হয়ে যায়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন, যেটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে থাকা অবস্থায় জোর করে আওয়ামী লীগের যে বিগত কয়েকটা নির্বাচন করেছে, যেটার জন্য আওয়ামী লীগের এমনি বিচার হবে, এটার জন্য একটা বিচার হওয়া উচিত। যে থাকা সত্ত্বেও মানে স্বামী স্ত্রী ছাড়াছাড়ি হয়ই নাই, বিয়ে হয়ে আপনার বাচ্চা কাচ্চা হয়ে গেছে আরেক জায়গায় গিয়ে, এটা যেন অপরাধ, এই অপরাধটা তারা করেছে। তাই আমি মনে করি যে সব কিছু সহনশীলতার মধ্য দিয়েই কিন্তু যাওয়া উচিত। এবং এই এখন যেটা একেবারে মানি না, মানব না, করতে হবে, করতে হবে না, করতে দেওয়া হবে না, এখান থেকে ফিরে আসতে হবে। কাকে ধমক দেয়, কাদেরকে ধমক দেয়, কারা ধমক দেয়, এই ধমকের রাজনীতি থেকে সরিয়ে আসতে হবে। সামনের দিকে একটা নিরপেক্ষ নির্বাচন অবশ্যই হতে হবে। আপনি যত যাই বলেন না কেন, যত ইনভেস্টরে আসুক না কেন, আপনি যতক্ষণ পর্যন্ত একটা নির্বাচন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা দেখবে, ঘুরবে, ফিরবে, বলবে, সব কিছু করবে, কিন্তু ইনভেস্টমেন্ট প্রকৃতপক্ষে তারা হবে না, বাস্তবতা।
হাবিব সাহেব, আপনাকে ধন্যবাদ। আমরা একটু নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে একই প্রসঙ্গে কিন্তু ভিন্ন দলের ব্যাপারে একটু জানতে চাই। বিএনপি যেখানে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ বাদ দিতে একমত নয়, এই বিষয়ে আবার একমত হচ্ছে জামায়াত, এবং নতুন যে রাজনৈতিক দলটি হয়েছে তারাও কিন্তু এর কিছু কিছু জায়গায় জামাতের সাথে তাদেরও এক ধরনের একমত দেখা যাচ্ছে। জামাতের এমন অবস্থানকে কিভাবে দেখেন? ধর্ম নিরপেক্ষতাকে বাদ দেওয়া হোক, এটা কেন জামাত করে, এটা তো প্রশ্নই অবাধ্য। স্বাভাবিক, তারা তো বহুত্ববাদেরও বিরোধিতা করছে। হ্যাঁ, বহুত্ববাদের বিরোধিতা করে। আমি আপনাকে একটা ঘটনা বলি, মানে মাত্র 3 মিনিট সময় বলেছেন, কিন্তু প্রশ্নটা খুব বড় করে ফেলেছেন। ডক্টর ইউনূস কয়েকবার সব পার্টি নিয়ে বৈঠক করেছেন, তার মধ্যে একটা বৈঠক, 3rd বৈঠকের মধ্যে কয়েকজন ইসলামপন্থী রাজনীতি করেন যারা, তারা এই বহুত্ববাদের সমালোচনা করে বক্তৃতা করলো। মূল পয়েন্ট হচ্ছে আল্লাহ এক, একেশ্বরবাদ, এখানে বহুত্ববাদ কেন আসবে? কেউ কিছু বলেনি। আমি বললাম যে ভাই, একেশ্বরবাদ আর বহু ঈশ্বরবাদের তো এখানে আলোচনা হচ্ছে না। বহুত্ববাদ হচ্ছে বহু মত, পথ, চিন্তা, কৃষ্টি, দৃষ্টি। এটা বলতে দেবেন না আপনি? আপনারটা বলবেন, আমি আমারটা বলবো। এটা হলো বহুত্ববাদ। এখন বহুত্ববাদ ইউরোপের এক দেশে একরকম বলছে, আমেরিকা আরেকভাবে বলছে, সব জায়গায় একই রকম ব্যাখ্যা বহুত্ববাদের হচ্ছে না। কিন্তু মূল কথা হচ্ছে যে এটা আপনার কোনো রকম মত, পথ, ক্রিড, কাল যাই বলেন, এগুলোকে গ্যাপ করছে না, গলা টিপে হত্যা করছে না, সেটা রাখা উচিত। তো সেইটা তারা যদি বিরোধিতা করে, হয় কি, এই যে এই সমস্ত আলোচনা আমি খুবই ভীত যে এগুলোর কোনো নিষ্পত্তির অ্যাটল করতে পারবে কিনা। কেন জানেন? সত্য কখনো মেজরিটি মাইনরিটি দিয়ে হয় না। পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে, কোপারনিকাস বললেন, গ্যালিলিও বললেন, একটা তো ফাঁসি দিয়ে দিলেন, সব কারণ মিলেই দিলেন, কিন্তু তারপরেও ফাঁসি দেওয়াতে সত্য তো চাপা রাখতে পারলেন না। তো এইখানেও যদি এটাই সত্যি হয় যে বহুত্ববাদ মানে আমরা সবাই বুঝছি যে সব রকম মতের জায়গা রাখবো আমরা, কিন্তু মেজরিটি অনুযায়ী দেশ চলবে, ফাইন, দ্যাট ইজ ডেমোক্রেসি। তা আপনি বহুত্ববাদ মানবেন না কেন? এটা ভাই ভোটে কী করা যায় দেখা যাক, তারপরে আপনি ভোট করে দেখো যে আমরা কত লোক আছি, লাখো লোকের মিছিল বার করলাম, ওইদিকে লাখো লোকের মিছিলতে যুদ্ধ হয়ে যাবে দেশের মধ্যে। এগুলোতে অ্যালাউ করা যেতে পারে না এরকম করে। সেই অর্থে আমি মনে করি যে এইটা ওনারা যেটা করছে, তাদের সাথে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে বা যে কোনোভাবে উদ্যোগ নিয়ে তাদের সাথে কথা বলা উচিত। আমি বহুত্ববাদ এবং ধর্মনিরপেক্ষতা সম্পর্কে এই কথা বলবো। ধর্মনিরপেক্ষতার ব্যাপারে একটা খুবই ভুল ধারণা প্রচলিত করে তারা চালু করবার চেষ্টা। ধর্মনিরপেক্ষ বলে ধর্ম মানে না, এই কথা তো বলা ছাড়া। রাষ্ট্র কোনো ধর্মের পক্ষে না, সিম্পল লজিক। আপনি যদি অত সব তত্ত্ব ওগুলো আনার দরকার নেই। রাষ্ট্র কখনো ধর্মের পক্ষে থাকতে পারে নাকি? তাই আমাদের এখানে যে রাষ্ট্র ধর্ম, ইসলাম নিয়ে অনেক বিতর্ক, যদি এটির পক্ষে বিপক্ষে সব রকম মত আছে, তারপরে দেশে এখন ওটা চালু আছে, কিন্তু রাষ্ট্র এই ধর্মের পক্ষে এই রকম আপনি বলতে পারবেন না, এই ধর্মাবলম্বীর পক্ষে সেটা আপনি বলতে পারবেন না। বাকি বিষয়গুলোর মধ্যে দুটো জিনিস, গণতন্ত্র নিয়ে তো কোনো বিতর্ক নেই, জাতীয়তাবাদ নিয়ে বিতর্ক আছে। এখন এটার সমস্যা ধরেন, আমি আমার কথা বলি ভাই, আমার কাছে সেন্টিমেন্টাল লাগে। আমি তো বাঙালি, এই যে লড়াইটা করেছি, দেশ স্বাধীন হয়েছে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে, আমি এটা বাদ দিব কেন? এখন আপনি বলবেন কেন চাকপাদের, তাহলে আপনি কী করবেন? শেখ মুজিবুর রহমানের মতো এত বড় নেতা গিয়ে ওইখানে গিয়ে বক্তৃতা করেন আজ থেকে আমরা সবাই বাঙালি। ওরা তো বিদ্রোহ করেছে, ঠিক করেন ডিউটি। পার্লামেন্টের মধ্যে মানবতার লারবা বলেছেন আমাকেও আপনি বাঙালি বানিয়ে দেন কীরকম করে। তো আজকেও এই প্রশ্ন আছে, আপনি যদি সবাইকেই বাঙালি বলেন, তাহলে ওদের জাতিসত্তা আপনি কি কোনো স্বীকৃতি দেবেন না? যদিও আবার বলি জাতিসত্তা মানে আদি জাতি যদি বলে, তাহলে সেটা বাঙালি। ওরা সবাই আদি জাতিসত্তার মধ্যে নয়, তারপরেও তাদের অস্তিত্বের স্বীকৃতি দিয়ে আমি যদি এরকম করতাম, আমরা জাতি হিসেবে বাঙালি, আমরা বাঙালি, চাকপাড়া চাকপা, কিন্তু অ্যাজ এ সিটিজেন নাগরিক হিসেবে আমরা বাংলাদেশি। আগে তো এরকমই ছিল, এখন এরা এটা বদলে দিল কেন? আমার সাথে আজকে বৈঠক হয়েছে, তো সেখানে আমরা এগুলো বলেছি যে না, আমরা এগুলো ঠিক মনে করছি না। জি, আমরা একটু জনাব রুহিন হোসেন আপনার মাধ্যমে আলোচনা শেষ করতে চাই। ঐক্যের বিষয়টি বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি আলোচিত বিষয়। বিএনপি জামাত দল দুটি দীর্ঘদিন ধরেই একই জোটে ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে যখন ঐক্য প্রয়োজন, তখন এই দুটো দলের মধ্যে রাজনৈতিক বৈরিতা কি ক্রমেই বাড়ছে মনে করেন? না, আমি আপনার কথার ক্ষেত্রে শেষটার আগে প্রথমে আসি যে ঐক্যের ছিল এবং এখন ঐক্যের প্রয়োজন। আমরা যতটুকু জানি, কারণ বিভিন্ন সময়তে এইসব বিষয় নিয়ে কথা হয়েছে, বিশেষ করে আমি এই কথাটা একটু বলতে চাই আজকেও এখানে বসে, যে 2014 নির্বাচনের আগে
তৎকালীন সময় আমাদের পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং আমাদের আরেকটা বামপন্থী দল বাংলাদেশের সমাজতান্ত্রিক ক্লাব বাসদ, আমরা কিন্তু তৎকালীন সময় আমাদের দেশের দুই প্রধান নেত্রী, প্রধানমন্ত্রী এবং ক্ষমতার বাইরের বিরোধী দলীয় নেত্রী দুজনের সাথে দেখা করি আমরা দলগতভাবে। আমরা কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রীকে বলেছিলাম যে দেশে বড় রাজনৈতিক সংকট ঘটবে, আপনি যদি তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে দেন এবং ওইটা মানে মেনে নিয়ে নির্বাচন না দেন, তাহলে গণতন্ত্রহীনতা ঘটবে, বড় ঘটনা ঘটবে, সুতরাং এটা করেন, রাখেন এই কথা। একই সাথে আমরা তখন যখন আমরা খালেদা জিয়া ওনার সাথে দেখা করেছিলাম এবং খালেদা জিয়া ওনাকে বলেছিলাম যে দেখেন গণতন্ত্রের সংগ্রাম ঠিক আছে, কিন্তু আমরা মনে করি এই ধরনের অনেকগুলো শক্তি আছে যাদেরকে নিয়ে গণতন্ত্রের সংগ্রাম করা সম্ভব বলে মনে হয় না। ওনারা অনেক কথা বলেছিলেন, সময় নেই আমি যাচ্ছি না, কিন্তু একটা কথা বলেছিলেন, কারণ ওই ঐক্যের কথা বলে যে দেখেন এটা তো আমাদের হচ্ছে কতগুলো নির্বাচন ভিত্তিক জোট, আরও বলেছিলেন, ওদিকে গেলাম না। তাহলে এখন যার যার আদর্শ আছে, হয়তো এক একটা প্রেক্ষিতে এক একটা সময় জোট হয়েছে। তো এখন আমাকে যদি বলেন, যদি এখন যে দলটির কথা বললেন বা আমরা অনেক জায়গায় আমরা মনে করছি যে ভোটটা একটা প্রধান কাজ, গণতান্ত্রিক ধারাটা রক্ষা করা একটা প্রধান কাজ, এবং এর অন্যতম ভিত্তি হচ্ছে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ মানে এমন বয়ান তৈরি করব না যা দিয়ে আমি স্বৈরাচারকে রক্ষা করব, এটাকে আমি ব্যবহার করব না, কিন্তু এটা জনগণের যুদ্ধ এবং তার মধ্য দিয়ে অর্জন, সেটাকে আমি আফোল্ড করে আগাবো। তাহলে তো আমি ঐক্যের প্রয়োজনই দেখি না, যে ঐক্যের কথা বললেন তাদের সাথে ঐক্যের প্রয়োজন দেখি না। কিন্তু এটা মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এটুকু বলে আমি শেষ করতে চাই কথাটা, ওনাদের সাথে প্রথম যে কথাটা হয়েছিল যে সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোকে ওনাকে আস্থায় নেবেন, বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন, যতটুকু ঐক্যমত্য হয় গ্রহণ করবেন, যেটা ঐক্যমত্য না হয় গ্রহণ করবেন না। আমি মনে করি আপনি অন্য দুজনের কাছে যে বিশেষ করে সংবিধান অন্য প্রশ্ন নিয়ে বললেন, এটাতে একেবারে দিবালোকের মতো পরিষ্কার, জনকগুলো বিষয়ে ঐক্যমতের কোনো সম্ভাবনা নাই। তাহলে দরকার নেই, যার যার আলোচনা করুক। কেউ যদি মনে করে যে সংবিধান পরিবর্তন করতে হবে, তা সেই ম্যান্ডেট তারা ভোটের সময় মানুষের কাছে যাক, আমাদেরকে ভোট দাও, জিতলে আমরা সংবিধান বাতিল করে নতুন সংবিধান করব, তারা জিতলে তখন দেখা যাবে, তার আগে। সুতরাং আমি মনে করি বরঞ্চ সরকারের এই যে যতটুকু ঐক্যমত্য হয়েছে সেইটুকুই গ্রহণ করে দ্রুততম সময়ে নির্বাচনের গণতন্ত্রের ধারায় যাওয়াটাই এখন জরুরি কাজ, সবচেয়ে জরুরি। জনাব রহিন হোসেন প্রিন্স, জনাব মাহমুদুর রহমান মান্না এবং জনাব হাবিবুর রহমান ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের জনতন্ত্র গণতন্ত্রে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, পরিবর্তিত বাংলাদেশে, নতুন আকাঙ্ক্ষার বাংলাদেশে গ্রহণযোগ্য সংস্কার এবং রাজনৈতিক দলগুলোর সহাবস্থান ও ঐক্যমত্যে ফিরে আসুক ভোটাধিকার, অনুষ্ঠিত হোক একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন, এমন প্রত্যাশায় শেষ করছি আজকের RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।